আরো যদি আমরা বলি যে কোন একটা ব্র্যান্ডিং এর অনুষ্ঠানে গেলে তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন। আমি পরিমণির কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়া ভুয়া স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে, মেহজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নাই তৌহিদি জনতা। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ, আমরা সংস্কৃতি কিভাবে দেখি আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টে বুঝবেন। সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান্ট স্টেজ ডিরেক্টর, থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই, আপনি এটা জানেন। তার সর্বজন গ্রাহ্যতা আছে। আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। হ্যাঁ, এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল। আমরা সবাইকে মনে করি, সবাই আমাদের কালচারাল সবাইকে আমরা ধারণ করি। আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তরোত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক, আমরা এটা চাই। বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান্ট সিনেমা হোক, আমাদের এখান থেকে যেন অস্কার পায়। আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন, এটা হতেই পারে, কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে, বাট মুস্তফা সরোয়ার ফারুকী ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার। উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন। শফিক ভাই, আজ থেকে 5 বছর পরে সাংবাদিকতার কোনো ছাত্র যখন নিউজ পেপারের কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটি নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না, মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার, মানে 1970 সালে উৎপল দত্তের ওই নাটকেও আমরা দেখি নাই। ইংরেজরাও তো নাটক বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল, তার জন্য তাকে জেলে ধরে নিয়ে যেতেছিল। নাটক তো এমনি প্রদর্শনিত অবস্থায় বন্ধ, মানে প্রদর্শনী অবস্থায় বন্ধ করা হয়েছে তাদের সিকিউরিটি চিন্তা করে। এবং আমরা তো এটা, যারা এই যে প্রোটেস্টটা করেছে তাদের এই প্রোটেস্টটাকে আমরা কন্ডেম করেছি। আপনারা এইভাবে তো ডিসরাপ্ট করতে পারেন না। আপনার যদি কারো ব্যক্তির উপরে যদি আপনার অভিযোগ থাকে, আপনি অভিযোগ পুলিশে দেন, আপনি প্রেস কনফারেন্সে বলেন যে এই লোকগুলো এই কাজ করেছে, কিন্তু আপনি এসে নাটকটাকে ডিসরাপ্ট করবেন। এবং জামিল ভাই যেভাবে এইটাকে দিয়েছেন, এটাকে সমাধান এনেছেন, ফ্যান্টাস্টিক। আমি মনে করি উনি খুব ওয়াইজলি ডিসিশন নিয়েছেন। মানে পুলিশ ডেকে নিরাপত্তা দেওয়ার থেকে নাটক বন্ধ করে দেওয়া ভালো। তারপরে দেখেন না, আবার তো পুরো তো এরপরে আপনি 5 বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে, যেখানে সবাই খুব ভালো ভালো করছেন, খুব ব্রিলিয়ান্ট নাটক হচ্ছে, ব্রিলিয়ান্ট সিনেমা হচ্ছে। বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি, এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাবে। আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তৌহিদি জনতার বাধা, ওইটি কিরকম? দু একটা আইসোলেটেড ইনসিডেন্টকে দিয়ে কি আপনি পুরো একটা সমগ্রটা বিচার করছেন? কারণ আইসোলেটেড ইনসিডেন্টই তো আসলে সমগ্রটাকে বিচার, তাই তো করতে হবে। আর কেমনে করবো? পুরো ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে করবো? মানে 500টা ঘটনা হওয়ার পরে বলবো 500টা ঘটনা ঘটছে, একটা ঘটনা দিয়ে বলতে পারবো না 500টা ঘটনা আশঙ্কার কথা? না, একটা ঘটনা দিয়ে আপনি এটা মাঝে মধ্যে এগুলো স্ট্যাটিস্টিক্যাল বিলিভ বলে, আপনি স্ট্যাটিস্টিক্যাল বিলিভ দিয়ে আপনি পুরো করে। আমি তো দেখছি যে সবাই মানে ব্রিলিয়ান্টলি হচ্ছে, 5টা শোরুম উদ্বোধন করতে গেছে 2টায় বাধা দেওয়া হয়েছে, তার মানে 40% বাধা পড়ছে। ব্যাপারটা কিরকম? না, এটা কোনো ইয়েই না। আপনি দেখেন না, আমরা তো বলছি যে আর আমাদের কারো প্রতি কোন ইসলামিস্ট কোন গ্রুপের কে আমরা প্যান্ডারিং করি না। আমরা এসছি একটা মহৎ দায়িত্বে, রাষ্ট্র বিনির্মাণে যে গণ অভ্যুত্থান হলো তাদের ইয়েকে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি, তাদের স্পিরিটটাকে ধারণ করে। আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে শফিক ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না। মামলার আরো একটি দিক হচ্ছে হত্যার বিচারের জন্য মামলা হয়েছে এমন নিহত কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আপনি কালকে স্পষ্ট করেছেন। আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি কারোকে হয়রানিমূলক মামলা করা হয়, আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন। আপনারা দেখেন যে কার এগেইনস্টে যাদের নাম এসছে তাদের এগেইনস্টে এভিডেন্স গুলো আছে কিনা। এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক। এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হোক। ওকে, আপনি একটু পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম, মানে বামপন্থী, মানে পলিটিক্যাল পার্টিগুলির কথা আমরা বলতেছি আর কি, যে আমরা তো ছিলামই পলিটিক্যাল পার্টিগুলি, বামপন্থী, বিএনপি, এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন, পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন, কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনারা আলাদা করে কারো মানে কিছু বলা নাই, তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয় আপনাদের সমর্থন করেছেন, আবার কিছু কিছু উপদেষ্টা নিয়োগ জ্ঞান এগুলি নিয়ে আবার মানে বিরোধিতাও করছেন। আপনারা এটাকে কিভাবে দেখেন? যে যারা আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা লিখতেই পারে। হ্যাঁ, আমরা সবাইকে মানে
কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা ওয়েলকাম করি, যে কোনো কনস্ট্রাকটিভ আমরা ওয়েলকাম করি। গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকে বলেছেন জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করলেও এ নিয়ে গণমাধ্যমে প্রচারণা কম। এর দায় কি শফিক ভাই প্রধান উপদেষ্টা প্রেস উইং এর? আপনি কি মনে করেন যে প্রচারণাকে আপনিও কম মনে করেন? না আসলে কি ঘটনাটা? না, আমরা তো দেখেন, আমরা এটা নিয়ে প্রচুর আমরা বলছি, আমাদের প্রেস উইং থেকেও বলা হচ্ছে, হেলথ মিনিস্ট্রি থেকেও বারবার আমরা প্রতিদিন প্রেস দেওয়া হচ্ছে। তো তারপরেও একটা দেখা যাচ্ছে যে এক ধরনের, এখন আপনি যদি মানে পুরো যে জিনিসটা আমরা ওয়েবসাইট করে দিয়েছি, ওয়েবসাইটে লিস্টও দেওয়া হচ্ছে যে কারা কারা কি কি হয়েছে, কিন্তু যেটা হচ্ছে কি মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি। মানুষ মনে করছে যে প্রতিদিন এই ধরনের আমরা কিন্তু দিচ্ছি, আমাদের লিমিটেড যেগুলো স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামটা দিচ্ছি, যে এটা করা হচ্ছে আজকে ওইটা, আমরা কোনো নিউজ আমরা কিন্তু বাদ রাখছি না, আমরা প্রতিনিয়ত যে এটাই নিউজ হচ্ছে আমরা ওইটাকে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি দেখেন আমাদের পত্রিকাগুলো তো ভালো ভালো রিপোর্ট করছে, আহতদের বিষয়ে কথা বলছে, নিহতদের নিয়ে প্রচুর রিপোর্ট হচ্ছে। তার মধ্যেও যেটা হয়েছে যে যেটা গত সপ্তাহে যেটা হলো, এরকম আইসোলেটেড দুই একটা ঘটনা ঘটছে, আমরা অস্বীকার করছি না। তো সেই জন্য আমরা এটা নিয়ে আরো আমরা কাজ, আরো যাতে আরো সিরিয়াসলি কাজ করা যায়, আরো কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায়, আমরা সেটা করছি, তো আমরা দেখছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর জাতিসংঘের সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধেও আসলে নানা ধরনের কথা হচ্ছে। অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমকে নিয়েও, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়েও। এইটা আসলে আপনারা এটা কিভাবে দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, গাড়ি আটকে দেওয়া হচ্ছে, এগুলিকে কিভাবে দেখছেন? আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এগুলো নিয়ে ভাবছেন, অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না, ওনার সাথে একটা দিন থাকেন, দেখেন উনি কি কাজগুলো করছে, বা নূরজাহান আপাকে নিয়ে হচ্ছে, নূরজাহান আপার কাজগুলো দেখেন, উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন। আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা, ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন কিনা, আপনারা দেখেন না। আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি, আসেন দেখেন। এটা নিয়ে আমাদের কোনো নাই, লুকোছাপা নাই, আমাদের এটার নিয়ে কোনো ধরনের কোনো নাই। আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই যারা যারা আহত হলো, যারা যারা মারা গেল, তাদের ফ্যামিলির পাশে, তাদের পাশে দাঁড়ানোটা, এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ। সেই কাজটা আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালোভাবে করার। শফিক ভাই, এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকার আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে, আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে, আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো, খুব নিবিড় ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া? আমি এই পুরো 1-to-1 আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানে এখন আপনি যদি 1-to-1 বলেন যে ইনি সেটা নিয়ে আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যারা এই লিগ্যাল প্রফেশনটা খুব ভালো বুঝেন, বাংলাদেশের জুডিশিয়ারির উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট, আপনি নিজে তো লয়ার স্টুডেন্ট না, আমি জার্নালিজম স্টুডেন্ট, কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি। যাই হোক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে। করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো। আওয়ামী লীগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে, এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি, নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে? সবে আপনি কি হয়? না, সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনূসের এটা খুবই, উনি একটা, আমি এটা ওই যে আমার যে 9 পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন। এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে, মানে একটা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন। সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন, তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে যত একবার 5 মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা, তাতে হয় কি এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি। এবং এতে হয় কি যে এই বৈরিতা তৈরি হয়, আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয়, আমি আপনার সাথে কথা বললি তাই একসাথে থাকি, তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয়। তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা। সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে 40 মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি,
ইন্ডিয়ান গ্রিডকে ব্যবহার করে। তো এটা উনি চাচ্ছেন, স্যার চাচ্ছেন যে একটা সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে, সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারবো। সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয়। ঠিক তেমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক। আর যে শিপের কথাটা বললেন, সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে, জেবেল আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে, পরে তারপরে চিটাং এ আসছে, চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে, ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যায় এটার সমাপ্তি।